প্রিয়া তার রাখিল না, রাজ্য তারে ছেড়ে দিল পথ, রুধিল না সমুদ্র পর্বত। আজি তার রথ চলিয়াছে রাত্রির আহ্বানে, নক্ষত্রের গানে, প্রভাতের সিংহ তার পানে। জীবনে রেখে রাখিতে পারে, আকাশের প্রতি তারা ডাকিছে তাহারে। তার নিমন্ত্রণ লোকে লোকে, নব নব পূর্বাচলে, আলোকে আলোকে। পর্ব ৩। কয়েকদিন ধরে যখন আমার এ অবস্থা, তখন ঠিক করলাম এর একটা সমাধান খুঁজে বের করতে হবে। ইলিয়াস খানের অফিস থেকে বাড়ি ফেরার জন্য অপেক্ষা করতে থাকলাম। ফেরার পরেও তার সঙ্গে আমার কোনো কথা হয় না। বয় বাবুর্চিরা সবাই খুব দক্ষ, যথেষ্ট নৈপুণ্যের সাথে সব কাজ করে রাখে। খাবার টেবিলে সময় মতো খাবার সাজানো থাকে, সুতরাং আমার কাছে তার কোনো প্রত্যাশা নেই। আহারের পর বিশ্রাম। আমি তার আশেপাশেই থাকি। মনে মনে সাহস সঞ্চয় করে একবার নীরবতা ভাঙার চেষ্টা করেছি। এমন সময় হঠাৎ তিনি সরব হলেন। বললেন, কয়েকদিন ধরে তোমার বেশবাস কিছুই ঠিক দেখছি না। তোমার পোশাক আশাক, সাজসজ্জা, চলন বলন সব আমার স্ট্যান্ডার্ড এবং প্রেস্টিজের সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে। শাড়ি গয়না নির্বাচনেও দৃষ্টি রাখতে হবে। এই আলমারিতে টাকা আছে, সেখান থেকে দরকার মতো খরচ করো। দৈববাণীর মতোই কথাগুলো আমার কানে প্রতিধ্বনিত হতে লাগলো বারবার। ওই কথাগুলি আমি শুনতে পেলাম। আমি যে কি বলতে চেয়েছিলাম তা ভুলেই গেলাম। যাক, তবু তো কথা বললেন। এই আমার ভাগ্য। হয়তো আস্তে আস্তে কথা বলতে শুরু করবে। প্রথম প্রথম আমার ধারণা হয়েছিল তিনি হয়তো লজ্জা বোধ করছেন, কিন্তু এখন তো দেখছি লজ্জা পাওয়ার লোক তিনি নন। কারণ বন্ধু বান্ধবের সঙ্গে, তাদের পত্নীদের সঙ্গে যথেষ্ট মজার মজার কথা বলেন তিনি। যথেষ্ট স্মার্ট বটে, বুদ্ধিতে প্রখর। শুধু আমার বেলায় হিসাবটা অন্যরকম। কিন্তু কেন? কেন? আমি তো ফাঁকি ঠকিয়ে আসিনি। আমার বাবা মা খুব যত্নের সঙ্গে বিয়ের প্রস্তাব যাচাই করে আমাকে দিলেন। পাত্রী হিসাবে আমি বরজোগাড় করা কোনো ব্যাপারই ছিল না। কোথাও কোনো রহস্য আছে তাতে কোনো সন্দেহ নেই। শ্বশুরবাড়ি মেয়েদের একটা ভয়ের বস্তু। আমারও তাই মনে হতো, কিন্তু বাস্তব ক্ষেত্রে তা হলো না। স্বয়ং শ্বশুর শাশুড়ি আমার সঙ্গে খুবই আন্তরিকতা নিয়ে কথা বলেন, যেন আগে থেকে তারা আমায় চেনেন। দেবর ননদের তো কথাই নেই। কোথা থেকে উড়ে এসে আমি তাদের বন্ধুদের মতো আপনজন বনে গেলাম। এসব ঘটনাও কম আশ্চর্যজনক নয়, অথচ যার সঙ্গে আমার বন্ধন, তার অন্তরে সাইবারের শীতলতা আর শূন্যতা ছাড়া কিছুই নেই। আমি ভীষণ একা। চিন্তাও আমার একার। ঘটনা প্রবাহের বিচার বিশ্লেষণ করাই আমার সর্বক্ষণ কাজ হয়ে দাঁড়ালো। রহস্য উদ্ঘাটন করা সম্ভব হয় না। মনে মনে ভাবলাম, যেদিন রহস্য উদ্ঘাটন করব, সেদিন আমি এখান থেকে বিদায় নেব। এভাবে জীবনযাপন আমার মতো মেয়ের কর্ম নয়। একদিন বললাম, কথা বলো না কেন আমার সঙ্গে? কথা না বললে মানুষ বাঁচে কেমন করে? বলল, পাশের ঘরটায় আমার অনেক বই আছে, ওখান থেকে বই নিয়ে তুমি পড়তে পারো। অনেক পত্রপত্রিকাও রয়েছে, দরকার হলে হকারকে বলো, দিয়ে যাবে। এই লাইব্রেরি থেকে আমি অনেক আগে বই নিয়ে পড়ছিলাম, তা আর এই মুহূর্তে বললাম না। তবু আমার স্বামী যে কথা বললেন, তাই আমাকে আশার আলো দেখালো। ইতিমধ্যে বন্ধুত্ব করার অনেক ছোটখাটো চেষ্টা করেছি। মাথায় এবার নতুন বুদ্ধি এলো। ভাবলাম, চলেই যদি যাই কোনোদিন, তবে এই সংসারটা একটু ভালো মতো দেখে যাই। পরদিন বাবুর্চিখানায় প্রবেশ করলাম। বৃদ্ধরা সব অপ্রতিভ। তারা কল্পনাও করতে পারেনি মেম সাহেব স্বয়ং রন্ধনশালায় উপস্থিত। পুরোপুরি বাবুর্চি নির্ভর রান্নাঘর, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নও বটে। তাদের কাজকর্ম একটু দেখে সেখান থেকে বেরিয়ে গেলাম বাগানের দিকে। বাগানের সীমানা পেরিয়ে একটু দূর পাহাড়েরই চড়াই উৎরাই দেখছিলাম। খেয়াল ছিল না,
হঠাৎ একটা বন্য শূকর কোথা থেকে ছুটে এলো। কিংকর্তব্য বিমূঢ় আমি। তক্ষুনি বাংলোর লোকজন ছুটে এসে ওটাকে তাড়া করল, আর অত্যন্ত বিনয়ের সঙ্গে অনুরোধ করল ঘরে ফিরে যাওয়ার জন্য। আমি তখন ভীত, লজ্জিত, কোনো কথা না বলে চলে এলাম। আমাদের বাড়িটার চারদিকের প্রান্তর। একপাশে একটা মরা নদীর ঢাল, অন্য পাশে প্রহারী এবড়ো-থেবড়ো চড়াই উৎরাই, আর এদিকে ঘন অরণ্য। হিংস্র জন্তুর বাস নির্ঘাত। অন্যদিকে টিলার গা বেয়ে সভ্যতার সঙ্গে যোগাযোগ রক্ষাকারী সড়ক। লক্ষ্য করলাম, আমি যখন একা একা এদিক ওদিক প্রাকৃতিক শোভা দর্শনে বের হই, তখন বেয়ারাগুলো আমাকে চোখে চোখে রাখে। আজ আমি বুঝতে পারছি, এরাই আমার নিরাপত্তা প্রহরী। তা না হলে আমার যে কি হতো। কিন্তু এত বড় রোমাঞ্চকর ঘটনাটি বিব্রত করার মতো কোনো লোক পেলাম না। বাসায় হলে বাড়ি মাথায় করে সকলকে জড়ো করে আমার ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বর্ণনা করতাম। এখানে আমার কেউ নেই, সুতরাং সেই আমি কেমন অদ্ভুতভাবে চুপ করে থাকলাম। শুনবেই বা কে আমার কথা? যদি দুর্ঘটনাই ঘটে যেত, তবে সে লজ্জা, দুঃখ আর অপমানের বোঝা আমাকে একাই বহন করতে হতো। আমার দুষ্প্রহ আমাকে কোথায় নিয়ে এলো? ভাবতেই চোখে পানি। চোখের পানিই আজ আমার নিত্য সাথী, আমার সত্যিকারের বন্ধু, দরদী। যখন তখন আমার অন্তরের গুরু ভার তরল করে সান্ত্বনা যোগায়। আমি আজকাল আমার মনের দিকে তাকাই না। একরকম খেলায় মেতে উঠতে ইচ্ছা হয়। মনে হলো, যদি কোনো এক নির্জন দ্বীপে হারিয়ে যাই, তখন কি করব? কেঁদে কেঁদে কাল কাটাবো? আমাকে আত্মরক্ষা করতে হবে, আনন্দের সন্ধান করতে হবে, আর সন্ধান করতে হবে মুক্তির উপায়। পদানত হয়ে থাকার জন্য আমার জন্ম হয়নি। আমি শারীরিক, মানসিক বা শিক্ষাগত যোগ্যতার কোনো ঘাটতি আমার নেই। সিচুয়েশন কন্ট্রোল করা আমার অভ্যাস। সুতরাং যেখানেই থাকি না, যে আমাকে হাল ধরতেই হবে। দেখতে হবে আমার গন্তব্যস্থল কোথায়। দিনের পর দিন কেবল সিদ্ধান্তে থাকলাম। একদিন সিদ্ধান্ত নিয়েই ফেললাম। প্রথমে ভাবলাম বাগানটা দেখি, প্রতিদিন প্রত্যুষে নারীদের কাজ দেখি। কয়েকদিন দেখার পর আমার মাথায় নতুন বুদ্ধি আসে। আমি ওদেরকে সাজেশন দিই, কীরকম প্লট হবে, কি কি ফুলের গাছ হবে, সব বলে দিই। বেশ কিছুদিনের মধ্যে আমার বাগান এক অপূর্ব রূপ ধারণ করে। যারাই আসেন দেখে মুগ্ধ হন। আমি আমার কৃতিত্বের কথা আর গোপন করি না। সুখের আনন্দে উল্লসিত হই। আমার স্বামী ভদ্রলোক ছুটির দিনে ঘুরে ঘুরে দেখেন। সেদিন বাগানে আমি থাকি অনুপস্থিত। দেখে যে তিনি তৃপ্তি পান, তাতে কোনো সন্দেহ নেই। তবে মন্তব্য কোনোদিন করেননি। আমিও কিছু জিজ্ঞেস করিনি। আজকাল আমি আর আগের মতো নই। তিনি কথা না বললেও আমি বলি। যথেষ্ট প্রশ্ন আমি তাকে করি, তিনি উত্তর দিতে বাধ্য হন। বলা বাহুল্য, অল্প কথায়। রান্নাঘরেও আমার পদচারণা শুরু হয়েছিল। বাবুর্চিখানায় আমি বোধহয় প্রথম মেম সাহেব, যিনি রীতিমতো রান্না করেন। ওরা তো প্রথম দিন আমার প্রস্তাব শুনে দারুণভাবে চমকে উঠেছিল। সাহেব ভীষণ রাগ করবেন মেম সাহেব, আমাদের চাকরি যাবে। আপনি শুধু একটু বলে দেন কিরকম হওয়া দরকার, তবেই আমরা পারবো। আমরা থাকতে কেন আপনি কষ্ট করবেন? ওদেরকে আমি শান্তভাবে বুঝিয়ে বললাম, তোমাদেরকে কোনো দোষ নেই, আমি মাঝে মাঝে পাকাবো। রান্না করতে আমার খুব ভালো লাগে। সাহেব তোমাদের কিছু বলবেন না। মনের মাধুরী মিশিয়ে শুরু হলো আমার রান্না। নতুন নতুন আইটেম। বুঝতে পারছি সাহেব পছন্দ করেই খান। কনফেকশনারি কাজও ভালো জানা ছিল আমার। সেগুলো তৈরি করি রোজ, একটা না একটা। স্বামী ভদ্রলোক বোঝেন সবই, কিন্তু না বোঝার ভান করে স্ত্রীর সঙ্গে খেয়ে দেন। আমি এখন আর অতিথি নই, বাড়ির সর্বময় কর্ত্রী। যে কোনো কাজ এখন বয় বেয়ারাগণ আমার হুকুমে করে। ভীষণ ভালোবাসে আমাকে। আমার স্বামীকে আমি সব কিছুই অবহিত করি। তিনি শুনে যান, আমি বলে যাই। আমার প্রতি তার অসন্তোষের ভাব দেখি না। তবে কথা বলেন না কেন? কারো কাছে প্রতিজ্ঞাবদ্ধ নয় তো? এই রহস্য উদ্ঘাটন আমাকে করতেই হবে। শত কাজের মাঝে এক সীমাহীন শূন্যতা আমাকে ঘিরে রাখে। মাঝে মাঝে ঢাকা থেকে আমার ভাই বোনেরা, শ্বশুরবাড়ির আত্মীয়রা আমার কাছে বেড়াতে আসেন।
যার যখন ছুটি বা অবসর হয়। চা বাগান অল্প কিছুদিন বেড়াবার জন্য খুবই রমণীয় স্থান, এতে সন্দেহ নেই। তবে যারা স্থায়ীভাবে বসবাস করেন তাদের জন্য বড্ড একঘেয়ে। অতিথিদের সঙ্গে দিনগুলো আমার খুব ভালো কাটে। ইলিয়াস খানও ভালো সময় কাটান তাদের সঙ্গে। এমনকি আমার ভাই বোনদের সঙ্গে তার সম্পর্ক ভালো। শুধু আমার সঙ্গেই তার কোথায় যেন বাধা। এভাবেই দিন কাটছে আমার। আরো আঁধারের পরিক্রমার সংসারের সব কাজের দায়িত্ব এখন আমার। স্বামী দেবতাটিও পরোক্ষ আমার উপর নির্ভরশীল। মনে মনে ভাবলাম, যা হোক, একটা চাকুরি করছি, স্ত্রীর চাকরি, অভাবনীয়, অভিনবও বটে।